ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে আবেদন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব পলাশী যুদ্ধের কাহিনী। চলুন ভিডিওটা শুরু করি। নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা নতুন নবাবকে কোনো উপঢৌকন পাঠায়নি এবং তার সঙ্গে কোনো সৌজন্যমূলক সাক্ষাৎও করেনি। ইংরেজদের এই অসৌজন্যমূলক আচরণে নবাব ক্ষুব্ধ হন। নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইংরেজদের কলকাতায় দুর্গ নির্মাণ, নবাব দস্তকের অপব্যবহারের নিষেধ করার সত্ত্বেও কোম্পানি নবাবের আদেশ অগ্রাহ্য করা, কৃষ্ণদাসকে কাশিমবাজার কুটিতে আশ্রয় দান, ইংরেজদের একের পর এক ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অবাধ্যতা, শুল্ক ফাঁকি, দুর্নীতিপরায়ণ কর্মচারীরা গোপনে ব্রিটিশ আশ্রয়ে যাওয়া ইত্যাদি। 1757 সালের 12 জুন কলকাতায় ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা 13 জন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা শুরু করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কাটোয়ার, দুর্গাপুর, অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করেনি। ফলে নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পারেন তার সেনাপতিরা এই ষড়যন্ত্রে সামিল। বিদ্রোহের আভাস পেয়ে সিরাজ মীর জাফরকে বন্দি করার চিন্তা পরিত্যাগ করেন। তিনি মীর জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বলেন। মীর জাফর অঙ্গীকার করেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেবেন না। গৃহবিবাদের মীমাংসা করে নবাব রায়দুল্লভ, ইয়ার লতিফ, মীর জাফর, মীর মদর, মোহনলাল ও ফরাসি সেনাপতি সিন ফ্রেংকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ যাত্রা করেন। 23 জুন সকাল থেকেই পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হয়। 1757 সালে 22 জুন মধ্যরাতে রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে পলাশী মৌজার লক্ষ্যবাগ নামে অম্রকাননে এসে তাঁবু গড়েন। বাগানটির উত্তর পশ্চিম দিকে গঙ্গা নদী, এর উত্তর পূর্ব দিকে 2 বর্গমাইল ব্যাপী অম্রকানন। বেলা 8টার সময় হঠাৎ করেই মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করে। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সৈন্যবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মীর জাফর, ইয়ার লতিফ খান, রায়দুল্লভ যেখানে সৈন্য সমাবেশ করে সেখানেই নিস্পৃহভাবে দাঁড়িয়ে রইলেন। তাদের সামান্য সহায়তা পেলে হয়তো মীর মদন ইংরেজদের পরাজয় বরণ বাধ্য করতে পারতেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলা বারুদ ভিজে যায়। তবু সাহসে মীর মদন এবং অপর সেনাপতি মোহনলাল ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে থাকলেন। হঠাৎ করেই গোলার আঘাতে মীর মদন মারাত্মকভাবে আহত হন ও মারা যান। নবে সিং হাজারি ও বাহাদুর খান প্রমুখ গোলন্দাজ বাহিনীর প্রধানও একই সাথে মৃত্যুবরণ করেন। গোলন্দাজ বাহিনীর প্রধান নিহত হওয়ার পর সিরাজউদ্দৌলা মীর জাফর ও রায়দুল্লভকে তাদের অশ্বারোহী বাহিনী নিয়ে তীব্র বেগে অগ্রসর হতে নির্দেশ দেন, কিন্তু উভয় সেনাপতি তার নির্দেশ অমান্য করেন। তাদের যুক্তি ছিল গোলন্দাজ বাহিনীর সহযোগিতা ছাড়া অগ্রসর হওয়া আত্মঘাতী ব্যাপার। কিন্তু কোম্পানি ও নবাবের বাহিনীর মধ্যে তখন দূরত্ব কয়েক শত গজ। বিশ্বস্ত সেনাপতি মোহনলাল নবাবকে পরামর্শ দেন যুদ্ধবিরতি ঘটলে বিপর্যয় অবশ্যম্ভাবী, কিন্তু সিরাজ মীর জাফর প্রমুখের পরামর্শে পশ্চাৎপসরণের সিদ্ধান্ত নেন। বিকেল 5টায় সিরাজউদ্দৌলার বাহিনীর নির্দেশনার অভাবে ইংরেজ বাহিনীর গোলন্দাজে অগ্রসরতার মুখে যুদ্ধবিরতি ঘোষণা করে, অর্থাৎ ইংরেজ পরাজয় স্বীকার করে। নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে। ইংরেজদের পক্ষে 7 জন ইউরোপীয় এবং
16 জন দেশীয় সৈন্য নিহত হয়। তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা রাজধানী রক্ষার জন্য 2000 সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাজধানী রক্ষা করার জন্য কেউ তাকে সাহায্য করেনি। সিরাজউদ্দৌলা তার সহধর্মিণী লুৎফান্নেসা ও ভ্রাতৃ গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবান গোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকা যোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিকে অভিমুখে যাত্রা করেন। আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সেনাপতি মাসিয়ে নাসের সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রাজা রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন। কিন্তু তার এই আশা পূর্ণ হয়নি। সিরাজ প্রতিমধ্যে বন্দী হন এবং মিরনের হাতে বন্দী অবস্থায় তার মৃত্যু ঘটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।